নমস্কার বন্ধুরা, আজকে আরেকবার মনের কথায়। আজ ৮ই মে, গতকাল ছিল ৭ই মে। দিনটার একটা বিশেষ তাৎপর্য আছে। ৪ বছর আগে এই মে মাসে যে সময় ২০০০ সালে যে সময় কোভিড একদম একটা তুঙ্গে রয়েছে, সেই সময় ভাইজ্যাগের একটা কেমিক্যাল ফ্যাক্টরি থেকে লিকুইড পেট্রোলিয়াম, যেটা পরবর্তীকালে গ্যাস হয়ে বেরিয়েছিল, সেই পদার্থে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। কতটা ভোপাল গ্যাস ট্র্যাজেডির মতো। কিছু মানুষ মারা গিয়েছিলেন, কিছু মানুষ ইনজিওর্ড হয়েছিলেন এবং বহু মানুষ অসুস্থ হয়েছিলেন। এটা আমার সৌভাগ্য বলুন, দুর্ভাগ্য বলুন, যাই বলুন না কেন, সেই সময় একটি বেসরকারি নিউজ চ্যানেলে আমার এটা নিয়ে বসে বলার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমি একটা কথা বলেছিলাম, যেটা আমি শুনলাম। আপনারা যদি এটা শুনতে চান, সেই রেকর্ডিংটা আমার ফেসবুকে আছে। কালকে আমি এটা পোস্ট করেছি, মানে মেমোরি থেকে শেয়ার করেছি, আপনারা শুনতে পারেন। এই যে গ্যাসটা ছিল, গ্যাসটা হাওয়ার থেকে ভারী ছিল। হাওয়ার থেকে ভারী থাকার জন্য সেটা নিচে নেমে এসেছে এবং নর্মাল যে এয়ার, যেখানে অক্সিজেন আর নাইট্রোজেন আছে, সেটাকে রিপ্লেস করে দিচ্ছে। তার ফলে কি দাঁড়াচ্ছে, আপনি যেটা শ্বাস নিচ্ছেন, এখন আমি যেটা শ্বাস নিচ্ছি, তার মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন আছে, তার মধ্যে 20% হচ্ছে অক্সিজেন। সেই 20% অক্সিজেন কিন্তু পাওয়া যাচ্ছে না। তার জায়গায় পুরোটাই ওই গ্যাস যাচ্ছে, অ্যাজ ইফ যেন আমি জলে ডুবে যাচ্ছি। আর আমরা এখন একটা অদ্ভুত জলে ডোবার জায়গায় যাচ্ছি। রাজনীতি এবং ভোট দুটো যেন আমাদের একটা অদ্ভুতভাবে ডুবিয়ে রেখেছে, যার বাইরে আমরা শ্বাস নিতে পারছি না। ইভেন আমরা ভুলে গেছি যে ৮ই মের একটা তাৎপর্য। আমি জানি না, আমি ২৪ ঘন্টা মানে থ্রু আউট গোটা দিনটা আমি টিভি দেখতে পারিনি, কিন্তু ৭ তারিখে মানে গতকাল ৭ তারিখে একটা জায়গাতেও বলা হলো না, বা কোথাও বলা হলো না যে ৮ তারিখ মানে আগামীকাল, মানে এই যে ৭ তারিখ ভোট পুজো, ৮ তারিখে একটা বড় পুজো আছে বাঙালিদের, যে পুজোটা আমি মনে করি বাঙালিদের শ্রেষ্ঠ পুজো। এবং এই যে বাঙালি দুটো দিন বাংলা ক্যালেন্ডার মনে রাখে, এবং দুটোই একই মাসের, তার মধ্যে এইটা আরেকটা দিন। বাঙালি দুদিন, আমি বাঙালি হিসেবে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, বাঙালি দুটো দিন বাংলা ক্যালেন্ডার ফলো করে। একটা হচ্ছে পয়লা বৈশাখ, আর একটা হচ্ছে 25শে বৈশাখ। এর বাইরে কিন্তু বাঙালির, হ্যাঁ, যার বার্থডে আছে বাঙালি, হ্যাঁ, তারা সব ফলো করতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ এই দুটো দিন আপামোর বাঙালি বাংলা ক্যালেন্ডার ফলো করে, বাকি দিনগুলো কিন্তু আলাদা। তার কারণ 25শে বৈশাখ পয়লা বৈশাখ যেমন বাঙালির নববর্ষ, সেই দিনকে যেরকম ধুতি আর পাঞ্জাবিটা পরতে হয় ছেলেদের, আর মেয়েদের শাড়িটা পরতে হয়, এবং গিয়ে কোনো একটা বাঙালি রেস্তোরাঁয় খেতে হয়, ঠিক সেই রকম এই দিনটায় কিন্তু আমাদের রবীন্দ্রনাথের কথা ভাবতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ, যিনি আমাদের সত্যিকারের দেবতা, এমন একটা দেবতা বা এমন একজন মানুষ যাকে আমরা দেবতা ভাবি, কিন্তু আমরা তাকে চোখে দেখতে পেয়েছিলাম। আমরা বেশিরভাগ দেবতার কিন্তু মূর্তি দেখি, চোখে কেউ তাকে দেখতে পায়নি। মনে মনে তাকে অনুভব করেন, হাত জোর করে নমস্কার করেন। যারা অন্য জাতি ধর্মাবলম্বী, তাদের বিভিন্ন রকমভাবে তারা নমস্কার করেন। কিন্তু এই মানুষটাকে আপামোর বাঙালি, আপামোর ভারতবাসী, বা বলা যায় আপামোর পৃথিবীবাসী একজন দেবতার মতোই স্মরণ করেন। কারণ তিনি মনে প্রাণে একজন গুরু ছিলেন, কবি গুরু, এবং সবচেয়ে বড় কথা, উনি ভয়ঙ্কর ভবিষ্যৎদর্শী ছিলেন। উনি দেখতে পেতেন দূরের জিনিস। উনি লিখে গেছেন আজই থেকে 100 বর্ষ পরে। ওনার যে লেখা, সেই লেখা কিন্তু আজও মানুষকে নাড়া দেয় একইভাবে। ওনার গানের কথায় এখনো কিন্তু আমরা আজকের আধুনিকতার স্বাদ পাই। সেই জন্য উনি একটা কালোজয়ী, কালোত্তীর্ণ মানুষ। অথচ দেখুন, এই ভোটের ডামাডোলে এই মানুষটার জন্মদিন যে বছরে একবার আসছে, সেটাও আমরা প্রায় বিস্মিত হতে বসেছি। কোনো নিউজ মিডিয়াতে ওনাকে নিয়ে কোনো কথা নেই। কালকে কি মানে আজকে কি প্রোগ্রাম হবে, সেটা নিয়ে কারোর কোনো হেলদোল নেই, কথাবার্তা নেই। অথচ ভোটে কি হলো, আর কালকে হাইকোর্টের একটা রায় বেরিয়েছে, সেই নিয়ে সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে বিভিন্ন মিডিয়াগুলো। আর আমি যেটা বললাম যে 4 বছর আগের এই যে ঘটনার স্মৃতিচারণ,
সেই স্মৃতিচারণও কিন্তু আমি কারোর মধ্যে দেখলাম না। ইভেন আমি যে সংবাদ মাধ্যমে প্রাইভেট চ্যানেলটাতে বসেছিলাম তাদেরও আমি 4 বছর আগেকার এই স্মৃতিচারণ করতে শুনলাম না। হ্যাঁ, বলতেই পারেন আমি পুরো প্রোগ্রাম দেখিনি, কিন্তু আমি যেটুকু দেখেছি তাতে পেলাম না। আমার কেমন এগুলো যেন দুর্ভাগ্যজনক মনে হয়। এগুলো তো থাকা উচিত ছিল। আমাদের তো মনে হয় যে কোনো মিডিয়ার যেরকম একটা স্ট্রং আর্কাইভ থাকে, সেই আর্কাইভ থেকে এই একই দিনের এরকম ঘটনাগুলো যেগুলো খুব ইন্টারেস্টিং, যেগুলো মনে দাগ কেটে যায়, যেগুলো নিয়ে ভাবনার সুযোগ আছে, সেইগুলো ফিরিয়ে আনা। পুরনো যে সমস্ত বিভিন্ন বিচার ব্যবস্থার রায় দান, বিচার ব্যবস্থা চলে আসছে তো চলে আসে। আমি আগের দিন বলেছিলাম যে এরকম অনেক ঘটনা, এই সুশান্ত সিং রাজপুতের ঘটনা, এই রবীন্দ্রনাথের কবিগুরুর নোবেল চুরির ঘটনা, এইগুলো নিয়ে কোনো রকম মিডিয়া ওরিয়েন্টেড রিসার্চ বা একটা বড় জিনিস। কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বললেন যে আমাদের বাঙালিরা নাকি ভারতবর্ষের স্বাধীনতার পথ দেখিয়েছে, অথচ দেখুন উনি এখনো পর্যন্ত এই নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্ট্রোভার্সিটা সলভ করার কোনো উদ্যোগ দেখালেন না। কংগ্রেস তো দেখাবে না, বোঝাই যায়, কারণ তার মধ্যে কংগ্রেস পরিবারের অনেক রকম সমস্যা জড়িয়ে আছে। কারণ জওহরলাল নেহেরু বহুভাবে এই ব্যাপারটাকে আটকানোর চেষ্টা করেছেন, এবং পরবর্তীকালে ওনার জেনারেশন যেহেতু কংগ্রেসটাকে রীতিমতো শাসন করে, এখনও করছে, যার জন্য ওরা কোনোদিন সচেষ্ট হবে না। কিন্তু অদ্ভুতভাবে দেখেছি যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও চেষ্টা করে থেমে গেছিলেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নেতাজি রহস্য সন্ধানে কিছু খুব একটা আলোকপাত করলেন না, বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী কেউই এটা চেষ্টা করলেন না। তার মানে বোঝা যাচ্ছে যে বল্লভভাই প্যাটেলও কোনো না কোনোভাবে ভয়ঙ্করভাবে ওই সময়ে এই সমস্ত সত্যগুলো চেপে রাখার ক্ষেত্রে পরোক্ষ ভূমিকা নিয়েছিলেন, কারণ তিনি ওই সময় ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। এবং বল্লভভাই প্যাটেল আজকে যেরকম শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বল্লভভাই প্যাটেল দুজনেই ভারতীয় জনতা পার্টির কি বলবো দেবতা, গডফাদার টাইপের, সুতরাং সেখানেও সমস্যা রয়েছে। আমাদের এই যে কবিগুরুর কথা বলছি, গত 21-এ আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের প্রধানমন্ত্রীকে হঠাৎ করে কবিগুরুর মতো দেখতে হয়ে গিয়েছিল। ওনার এত বড় দাড়ি, এত বড় চুল, এবং অদ্ভুতভাবেই যেই ইলেকশনটা হয়ে গেল 2রা মে, 3রা মে বা 4ঠা মে কিন্তু উনি দাড়িগোপ কামিয়ে ফেললেন। মানে 200 পার থেকে যে 74-এর ধাক্কাটা, 74 না বোধহয় তখন 77 ছিল, এখন কমে বোধহয় 70-এর আশেপাশে হয়ে গেছে এদিক ওদিক দল বদলের জন্য। তো সেই ধাক্কাটা নিতে গিয়ে উনি চুল দাড়ি কেটে ফেলেন আবার। এখন কিন্তু উনি একদম আগের জায়গায় রয়েছেন। জানি না আবার 26-এ দাড়িগোপ বাড়বে কিনা, কারণ সেটা তো বিধানসভা নির্বাচন, সেখানে আবার রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে যাবে। সেই সময় একদিকে যেমন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হবে, অন্যদিকে তেমনি হয়তো সোনার বিদ্যাসাগরের মূর্তি করা হবে, সেটা ওই সময় হবে, এখন হবে না। এখন কিন্তু এসব নিয়ে কিছু হবে না, ইলেকশনের আগে আগে কাজকর্ম হবে। এখন যখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন, কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় ভোট হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চয়েসের ভোট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এখন যা কিছু হবে সব সেন্ট্রাল ওরিয়েন্টেড। স্টেট ওরিয়েন্টেড কিন্তু শুধু আমরা দেখব কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় কোথায় রাজ্য সরকার অকৃতকার্য হয়েছে। আমি কিন্তু আমার নিজের মূল্যায়ন করব না, আমি কি করেছি না করেছি সেগুলো এখন ইম্যাটেরিয়াল। আমি দেখব না আমি কিভাবে কোভিড ম্যানেজমেন্ট করেছি, আমি দেখব না আমার সময় দ্রব্যমূল্য কতটা বৃদ্ধি হয়েছে, আমার সময় জিডিপির কী স্ট্যাটাস, আমার সময় বেকারত্বের কী স্ট্যাটাস, আমার সময় পেট্রোল ডিজেলের দামের কী অবস্থা, আমার সময় নিত্য প্রয়োজনীয় গ্যাসের কী দামের কী অবস্থা, আমার সময় রেশন পাওয়া যাচ্ছে কিনা, আমার সময় জল ইলেকট্রিসিটি এগুলো পাওয়া যাচ্ছে কিনা, ঘর তৈরি হচ্ছে কিনা। 2021 থেকে নাকি ইলেকশনে হারার পর থেকে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছে। সত্যি মিথ্যে জানি না আমি, কিন্তু রাজ্য সরকার কন্টিনিউয়াস এই দাবি করে যাচ্ছে এবং তার অপোনেন্টে কিছু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে দুর্নীতি হয়েছে, কিন্তু বলা হচ্ছে না যে টাকা পাঠানো হয়নি। টাকা 9-6 হয়েছে বলছে, কিন্তু টাকা পাঠানো হয়েছে কিনা একবারও কেউ বলছে না। আর এরা খালি চ্যালেঞ্জ করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে যদি হয়ে থাকে আমরা চ্যালেঞ্জ করছি 2021 সাল থেকে আমাদের কোনো টাকা পাঠিয়েছে কিনা, এইসব ব্যাপার। অদ্ভুত ব্যাপার।
সব কিছু কেন ইলেকশন ওরিয়েন্টেড হবে? কেন ইলেকশনের সময় প্রধানমন্ত্রী খালি রাজ্যে আসবেন, অন্য সময় আসবেন না? কেন সমস্ত প্রকল্পগুলো ইলেকশনের সময় উদ্বোধন হবে? সে রাম মন্দিরই হোক আর আমাদের এখানকার মেট্রোই হোক, সব কিছু কি ইলেকশনের জন্য থেমে যাবে? তাহলে তো প্রতি বছর বছর ইলেকশন হলে ভালো হয়। আমাদের পাড়াতেও এখন কি সুন্দর রাস্তা হচ্ছে, অথচ 3-4 বছর ধরে রাস্তার কোনো খবর ছিল না। সেই 2021-এ বিধানসভার সময় একবার রাস্তা একটু ঠিক করা হয়েছিল, আর এখন হচ্ছে। তো উন্নয়নটা যদি ইলেকশন নির্ভর হয়, তাহলে আমি বলবো প্রতি 6 মাসে একবার করে ইলেকশন হোক। অবশ্য তাতে যা খরচা হবে, তাতে আর ইলেকশন ছাড়া অন্য কিছু করার পয়সা থাকবে না, উল্টে আরও সমস্ত কিছুর দাম বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আবার বলা হচ্ছে যে এবারে সরকারে এলে একটা সিঙ্গেল ইলেকশন হবে, মানে পঞ্চায়েতও যা হবে এও হবে। তাহলে আমি ভাবছি যে আমাদের এখানে একটা লোকসভা নির্বাচন 7 দফায় হচ্ছে, একটা বিধানসভা নির্বাচন 7 দফায় হচ্ছে, একটা পঞ্চায়েত অবশ্য 1 দফায় হয়েছে। তো সুতরাং 7-7-1 আমাদের গোটা রাজ্যে যদি একটা ইলেকশন হয়, তাহলে 15 থেকে প্রায় 25টা দফায় হয়তো ইলেকশন হবে, বা প্রত্যেকটা রাজ্যে হয়তো একইভাবে হবে। এবং সেটা কতটা যুক্তিপূর্ণ, মানে একটা মানুষকে কতগুলো ভোট দিতে হবে সেখানে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা, পৌরসভা, 6 থেকে 7টা ডিফারেন্ট জায়গায় একই দিনে একই সময় একই দল বা বিভিন্ন দলকে নাম অনুযায়ী ভোট দিতে হবে। আরও কি করতে হবে জানি না। যেরকম সিএ এনআরসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে, গত 19-এ শুরু হয়েছিল সেটা ইমপ্লিমেন্ট হওয়া, এখন আবার ইলেকশনের সময় সেটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা মনে পড়েছে, যদিও সেটা কতটা হবে জানি না। এবার সেই রকমই এখন এই সিঙ্গেল ইলেকশনের চেষ্টা চলছে। যদি এটা প্রপারলি হয় সেটা খারাপ না। আমার তো মাঝে মাঝে মনে হয় এটা অনলাইন করা যায় না। ইলেকশনটা অনলাইন হতে এত ঝামেলা থাকে না, এত প্রচারেরও খরচা হয় না, এত ইলেকশন বন্ডের জন্য টাকা লাগে না, এত কিছু করতে লাগে না। অনলাইনে লোকজন দিল, ভোট দিল, রেজাল্ট বেরিয়ে গেল। অনলাইনে যেখানে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ দেখা হচ্ছে, অনলাইন রেজাল্ট বেরোচ্ছে, অনলাইন পরীক্ষা হচ্ছে, ইভেন ক্লাসে কোভিডের সময় একটা আইসিএসসি, সিবিএসসি এগুলো 10 স্ট্যান্ডার্ড, 11 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ডগুলো সব অনলাইন পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হয়েছে। তো ভোটটা কেন অনলাইন দেওয়া যায় না? তাহলে এত গরমের মধ্যে লোককে এত কষ্ট করতে হতো না। ভেবে দেখুন আমার কথাগুলো। আর কবিগুরুকে প্রণাম জানাই। আজকের দিনটা খুব স্মরণীয় দিন আমাদের বাঙালিদের কাছে, এবং কবিগুরুর কাছে একটাই প্রার্থনা যে তোমার চোখে, তোমার মননের বা চিন্তনের মাধ্যমে আমরা যেন এই সমস্ত তাৎক্ষণিক চমককে কাটিয়ে উঠে প্রকৃত সত্যের সন্ধান খুঁজে পাই। তোমার দেখানো পথে আমরা যেন ঠিক ভুল, সত্যি মিথ্যে এগুলোর ফারাক সঠিকভাবে করতে পারি। ভালো থাকবেন। নমস্কার।